কারখানার শ্রমিকদের ভেতর ভ্লাসভ লোকটা ছিল দুধে ও গুঁয়ার। গায়ে তার জোরও ছিল অসাধারণ। রোজগারের মোটা একটা অংশ ব্যয় করত ভটকায়, আর নেশা ধরলে খুন চেপে যেত তার মাথায়। অকারণে পাথর ছুঁড়ে মারত মানুষকে, হাতের মাথায় যাকে পেত বেধড়ক পিটত খামোখাই। অবস্থা এমন দাঁড়ালো যে তাকে আসতে দেখলেই পড়শিরা সহকর্মীরা আগে থাকতেই পালিয়ে প্রাণ বাঁচাত। সে দূর থেকেই দাঁত খিচিয়ে অকথ্য গালিগালাজ করে ঝাল ঝাড়ত সবাইয়ের ওপর। বাইরের লোকের তো পালিয়ে বাঁচবার পথ আছে, কিন্তু ঘরে যে দুটি প্রাণী আছে তারা আর পালাবে কোথায়? বউ পেলাগিয়া আর ছেলে পাভেল। বাড়িতে যতক্ষণ থাকে মিখাইল ভ্লাসভ হয় ভসভস করে ঘুমোয়, আর নয়তো ওই দুটোকে ধরে ঠেঙায়। কারণও দরকার হয় না, কৈফিয়তও দেয় না। ছুটে এলো, চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুকে দিল, কিংবা হয়তো পেটে বা পিঠে লাগিয়ে দিল 3 লাথি। প্রতিবাদ পেলাগায়া কোনোদিন করে না। পাভেল অবশেষে করল একদিন। বাপ তেড়ে আসতেই একটা হাতুড়ি উঁচিয়ে ধরল 2 হাতে। খবরদার, আর মারধর নয়, ঢের সয়েছি এতদিন, আর সইব না। পাভেলের বয়স তখন 14। মিখাইল থমকে দাঁড়ালো, মিটমিট করে চেয়ে রইল, তারপর একটু হেসে পেছন ফিরে চলে গেল। পেলাগিয়াকে গিয়ে বলল, আজ থেকে সংসারের খরচ চাইবি তোর ছেলের কাছে, সে তো লায়েক হয়েছে। এরপর মিখাইল বেঁচে ছিল আরো 2 বছর। তার ভেতর একদিনও একটা কথাও কয়নি ছেলের সঙ্গে। তারপর সে মরে গেল। মাথার রগ ছিঁড়ে গেল একটা, রাগারাগি করতে করতে। 5 দিন বিছানায় পড়ে কাতরালো দারুণ যন্ত্রণায়, কিন্তু কারো চোখ দিয়ে এক ফোঁটা জল ঝরল না তার জন্য, মরার পরেও না। পাভেলও ধরনটা ধরল বাপেরই। কারখানার কাজ সেও করে, রোজগার তারও মন্দ নয়, সেই বা ভটকা খাবে না কেন? ক্রমে গুণ বাড়তে লাগলো, মাতাল হয়ে বাড়ি ফিরতে লাগলো বাপের মতো। অমনি ধারা চেঁচামেচি, গড়াগড়ি। বাপের সঙ্গে তফাৎ শুধু এই, মাকেও মারে না, গালমন্দও করে না। তবু ছেলের মতিগতি দেখে মা চোখের জল ছেড়ে দেয় এক এক সময়। ধরেছে, বংশের ধারা ধরেছে ছেলেটা। শুধু বংশের ধারা নয়, যুগেরও ধারা। ঘরে ঘরে তো এমনই ব্যাপার, পুরুষেরা মাতাল, নারীরা কেনা বাঁধি। পুরুষেরা যতক্ষণ কারখানায় থাকে ভূতের মতো খাটে, গালাগালি খায়, তবু মুখ বুজে খেটে যায়। মগজের ভেতর সারাদিন আগুন জ্বলে ধিকি ধিকি। সেইটে ফুটে বেরোয় রাত্রিবেলা বাড়ি ফেরার পর। দারুণ অসন্তোষ তাদের মনে একটা অনির্বাণ চিতার মতো জ্বলছে সারা জীবন ধরে। তারই ছিটে ফোটা 2-1টা ফুলকি বাইরে ছিটকে বেরোয় তখন। এদের জীবনে নেই শান্তি, নেই তৃপ্তি। কোথা থেকে আসবে? সৎ শিক্ষার বালাই নেই এই সমাজে। 99% জনের অক্ষর পরিচয় হয়নি। ভারবাহী পশুর মতো খেটেই চলে, স্বভাব হয়ে দাঁড়ায় সেই পশুরই মতো। কখনো শুয়োরের মতো ঘোঁত ঘোঁত করে, কখনো বা খেকি কুকুরের মতো কামড়া কামড়ি করে। মজদুরের জীবনেও যে সুখ শান্তি আসা সম্ভব, এ যেন তারা কল্পনাও করতে পারে না। তাদের বস্তি যেমন নোংরা, স্বভাবও তেমনই নোংরা। দেহে যেমন 7 পর্দা ময়লা পুরু হয়ে জমে আছে, মনেও তেমনি। এমনি ধারা পশুর জীবনযাপন করে এসেছে শ্রমিকেরা পুরুষানুক্রমে। মিখাইল ভ্লাসভ এমনি জীবনযাপন করে গিয়েছে চিরদিন। তার ছেলে পাভেলও শুরু করেছে এমনই জীবন। বলবার কি আছে অভাগিনী পেলাগিয়ার? ছেলে বড় হলে যে এমনই দাঁড়াবে তা তো আগে থেকেই জানা, তবু ব্যথায় মনটা টনটন করে। ভটকা খেয়ে পাভেল যখন মরার মতো পড়ে থাকে বিছানায়, তখন পাশে দাঁড়িয়ে অশ্রু বর্ষণ করে তার মা। দিন কাটছিল একভাবেই, হঠাৎ পরিবর্তন এলো। অল্পে অল্পে ধাপে ধাপে এলো সে পরিবর্তন পাভেলের ভেতর, তার দেহে, তার আচরণে, তার মনে। পেলাগায় আর ধরতে পারেনি প্রথমে, কিন্তু
মায়ের দৃষ্টিকে ফাঁকি দেওয়া কি সন্তানের কাজ? পাভেল বদলাচ্ছে। সে আর মদ খায় না, অন্তত মাতাল হয়ে বাড়ি আসে না। বেশভূষায় বিলাসিতার প্রশ্ন ওঠে না, সে পয়সা পাবে কোথায়, কিন্তু পরিচ্ছন্নতা এসেছে ঠিকই। কারখানা থেকে ফিরেই সন্ধেবেলা গরম জলে সাবান গুলে হাত, মুখ, ঘাড়, বুক ভালো করে পরিষ্কার করে। সন্ধ্যায় বাইরে যায় ঠিকই, কিন্তু টলতে টলতে ফেরে না। হাতে বই নিয়ে চিন্তাকুল বিমর্ষ মুখে বাড়িতে এসে ঢুকে। এসেই বিছানায় গড়িয়ে পড়ে না, আলো জেলে অনেক রাত পর্যন্ত কি যেন পড়াশোনা করে। সবচেয়ে বড় কথা, মায়ের সঙ্গে ব্যবহারটি ইদানিং হয়ে উঠেছে মধুর। আগের মতো পরুষ কর্কশ কণ্ঠে কথা বলে না। প্রতিটি কথা কি নম্র, কি আবদারে, আদরে, শ্রদ্ধায় ভরপুর। মা বলতে যেন তার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত অনুরাগে আবেগে রাঙা হয়ে উঠছে, এমনই ঝংকার সে আহ্বানে। পেলাগায়া প্রথমে বিস্মিত হলো, তারপর হলো পুলকিত, কিন্তু তারও পরে সে পড়ল চিন্তায়। এ পরিবর্তনের কারণ কি? এই সূচনার পরিণতি শুভ হবে তো? জিনিসটা তার বোধগম্য নয়। সেই জন্যই আশঙ্কা হয়, কস্মিন কালে কারখানার কোনো মজদুর মায়ের সঙ্গে এমন বিনয় নম্র আচরণ করেনি, মাকে ডাকেনি মামনি বলে। সবচেয়ে ভাবনার কথা, ছেলেটা গাদা গাদা বই জোগাড় করে এনেছে কোথা থেকে। আর অবাক কাণ্ড, রাত জেগে পড়ে সেই সব বই। হ্যাঁ রে, এ বই কার? একদিন সে সসংকোচে জানতে চায়। বই? মাথা তুলে পাভেল মায়ের দিকে তাকিয়ে থাকে। বই হলো লোকেদের। হোটেলে গিয়ে বসি তো সন্ধেবেলায়, তারা আসে, তাদেরই বই। বই নিয়ে হোটেলে আসে? মা অবাক সে কথা শুনে। মানে ওইটি এখন আমাদের বসবার কথা কইবার জায়গা কি না? তা ওখানে অনেক লোকই আসে, ভালো ভালো ছেলে। তারপর একদিন শনিবার, সেদিন পাভেল বলল, ওবেলা কয়েকজন লোক আসবে মামনি। সারা দিন ধরে ঘর পরিষ্কার করলো আর ঘর গুছালো পেলাগায়া। যারা বই হাতে না করে হোটেল রেস্তোরাঁতে যায় না, এমনই সব লোক আসছে। নিশ্চয়ই ভালো ভালো লোক, এ বস্তির লোকেদের মতো লোক নয়। তারা যেন পাভেলের ঘর দেখে, পাভেলের মাকে দেখে নাক না ছিটকোয়। সন্ধ্যা বেলায় এলো তারা, একে একে অনেকেই এলো। দুই একজন এই বস্তিরই ছেলে, কারখানায় কাজ করে তারা, পেলাগায়া চেনে তাদের। কিন্তু অন্য সবাই বাইরে থেকে আসছে। আন্দ্রিয়েই, ইয়েগার, নিকোলাই। দুটি মেয়েও এলো, সাশা আর নাটাশা। নাটাশা বেটে খাটো চটপটে মেয়ে, সাশা লম্বা ধারালো ভারিক্কি। সবাইকে বেশ ভালো লাগছে পেলাগেয়ার। আর একজন এলো, তাকে দেখে কিন্তু মোটেই ভালো লাগলো না। সে হলো দাগি চোর ভেরস্চিকভের ছেলেটা, তারও নাম নিকোলাই। তাকে এই দলে দেখে পেলাগায়া অবাকও হলো, মনে মনে অসন্তুষ্ট হলো। পাভেল একে কেন বন্ধুর দলে ভিড়িয়েছে? এসেই ওরা পড়াশোনায় মন দিল। নাটাশা নাকি কোন স্কুলে মাস্টারি করে। সে একখানা মোটা বই খুলে তা থেকে এক টানা পড়ে যেতে লাগলো। খানিকটা পড়ার পর শুরু হলো আলোচনা। বই থেকে যা পড়া হলো, এক একজন তার উপর টিপ্পনি কাটতে আরম্ভ করলো। বলা বাহুল্য, এক একজনের টিপ্পনি এক এক রকম, ফলে তর্কাতর্কি শুরু। গলা সপ্তমে উঠে যায় এক একজনের। কথার তুফান বইছে ঘরের ভেতরে। একটি বর্ণ তার বোধগম্য হচ্ছে না পেলাগেয়ার। মাঝে মাঝে বারবার মুখে মুখে ফিরছে একটি দুটি কথা, সমাজতন্ত্র, বিপ্লব, নতুন সমাজ ইত্যাদি। এসবের মানে কি? মুখ্য মাকে কে তা বলে দেবে? খাওয়া দাওয়ার পর একে একে ছেলেমেয়েরা বেরিয়ে পড়ল। কোনো দুজন একসঙ্গে গেল না, বাইরের লোকের নজর যাতে না পড়ে তাদের উপর। মা লক্ষ্য করল এসব। তবে কি এরা লুকিয়ে ছাপিয়ে করছে এসব?
কিন্তু কেন? পড়াশোনার ভেতর দোষের কি থাকতে পারে? আর পড়াশোনা ছাড়া তো এরা আর কিছুই করেনি এখানে বসে। সেই থেকে প্রতি শনিবার এই বাড়িতেই এদের মজলিস বসতে লাগলো। আন্দ্রিয়েই ছেলেটি তো ঘরের ছেলের মতনই হয়ে গেল। পাভেলের সঙ্গে তারই ঘনিষ্ঠতা বেশি। মায়েরও তাকে খুবই ভালো লাগে। ইউক্রেন প্রদেশের লোক সে। নানা জায়গা ঘুরে তারপর এসে কাজ নিয়েছে এই কারখানায়। দিন কতক যাওয়া আসার পরে সে পাভেলের বাড়িতেই বাস করতে শুরু করল। তার ছেলেবেলার ডাকনাম ছিল খখল। সেই নামেই তাকে ডাকে এখানে সবাই। সেও পেলাগিয়াকে ডাকে নেনকো বলে। কথাটা ওর দেশের কথা। ওর মানে হলো মা। মারিয়া কারসুনভা বস্তির এক বিধবা। তার কাজ হলো খাবার তৈরি করে টিফিনের সময় কারখানার ভেতরে গিয়ে বিক্রি করা। সে একদিন এসে পেলাগিয়ার কানে কানে বলল, পুলিশের নজর পড়েছে তোমার ছেলের আর তার দলবলের ওপর। আজ রাত্রে তল্লাশি হবে তোমার বাড়িতে। এইরকমই সবাই বলা বলি করছিল কারখানাতে। পেলাগিয়ার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। পুলিশের তল্লাশি যে কি বস্তু তা খানিকটা শোনা আছে তার। তল্লাশি দিয়ে শুরু, তারপর ধাপে ধাপে গ্রেফতার, জুলুম, কয়েদ, সাইবেরিয়ায় নির্বাসন পর্যন্ত। তার ছেলেও কি সেই পথের পথিক হলো? অনেক সময় বলেছে বটে পাভেল যে তার বরাতে অনেক দুঃখ আছে। পেলাগিয়া বিশ্বাস করেনি। কেমন করে করবে? সে তো নিজে দেখেছে তার ছেলে পড়াশোনা আর তর্কাতর্কি করা ছাড়া আর কোনো কিছুর মধ্যে যায় না। তাই এটা কি একটা অপরাধ হলো? জেল কেন হবে শুনি? কিন্তু আজ মারিয়ার এই খবরটা তার বুদ্ধি শুদ্ধি গুলিয়ে দিল একেবারে। তল্লাশি হবে অথচ জেল হবে না, এ সম্ভব নয়। সত্যি কি তার এমন সর্বনাশ হবে? বুকের নিধি একমাত্র সন্তান বুক খালি করে চলে যাবে তার? স্বামীর জীবদ্দশায় সে একদিনের জন্য সুখের মুখ দেখেনি। এখন পাভেল এই পড়াশোনা আরম্ভ করার পর থেকেই তার দিন ফিরেছে একটু। সোনার চাঁদ সব ছেলেমেয়েরা আসে বাড়িতে। তারা যতক্ষণ থাকে বাড়িটা যেন স্বর্গপুরী হয়ে থাকে। পেলাগিয়ার আনন্দের অন্ত থাকে না। সে আনন্দ বুঝি আর সইল না ওর। মারিয়া তো খবর দিয়েই চলে গেল। পেলাগিয়া এখন করে কি? পুলিশ আসবে রাত্রে। ছেলেরাও কারখানা থেকে ফিরবে প্রায় সন্ধ্যায়। তাদের আসার অপেক্ষায় চুপ করে বসে থাকলে চলে কেমন করে? মা পাভেলের সব বই এনে এক জায়গায় মজুত করবে। তারপর সেগুলো নিয়ে কি করবে ভেবে পায় না। এত বই লুকোনোর মতো জায়গা কোথা পাবে? সে বইয়ের গাদার ওপর বসে প্রহর গুনতে লাগলো। ওরা এলো ঠিক সময়। খবর শুনল। বিশেষ ভাবান্তর লক্ষ্য করা গেল না ওদের ভেতর। বইয়ের গাদার ওপর মা ঠায় বসে আছে দেখে তারা তো হেসেই কুটি কুটি। তাকে তুলে পাঠিয়ে দিল খাবার নিয়ে আসবার জন্য। তারপর গাদা থেকে বেছে বেছে খান কতক বই আলাদা করে রাখল। পেলাগিয়া খাবার নিয়ে এলে পাভেল তাকে দিল সেই বই কয়েকখানি লুকিয়ে রাখবার জন্য। অন্যগুলি নির্দোষ। পেলাগিয়া ওই বই কয়টি অনায়াসে লুকিয়ে ফেলল নিরাপদ জায়গায়। পুলিশ কিন্তু সেদিন এলো না। তার পরের দিনও না। এলো প্রায় 1 মাস পরে। সেদিন বাইরের লোক বলতে বস্তিরই সেই নিকোলাই ছোকরা রয়েছে, দাগি চোর ভেরস্চিকভের ছেলে। বাড়ির ছেলেরা অর্থাৎ পাভেল আর আন্দ্রিয়েই, তারা তো থাকবেই। পুলিশ এলো। কেউ ভয় পেল না তাদের দেখে, এক পেলাগিয়া ছাড়া। অনেক জিজ্ঞাসাবাদ, অনেক খোঁজাখুঁজির পরে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল আন্দ্রিয়াই আর নিকোলাইকে। কি জানি কেন তারা পাভেলকে এ যাত্রা রেহাই দিয়ে গেল। কিন্তু তাতে আশ্বস্ত হওয়ার কিছুই দেখতে পায় না পাভেল। বাড়ির সান্ধ্য মজলিস আর বসে না। ওরা সাবধান হয়েছে। কেউ কখনো পাভেলের কাছে আসে যদি 2-5 মিনিট কথা বলে চটপট সরে পড়ে। ওদের কাজ হচ্ছে এখন একটা ছোট খবরের কাগজ চালানো। নিত্য নিয়মিত নয়, যখন সম্ভব হয় তখন। ছোট্ট একখণ্ড ইস্তেহার, কোথায় ছাপা হয় কে জানে।
সেই কাগজ গাদা গাদা তারা কারখানার ভেতরে বিলি করে। শ্রমিকেরা পড়ে আর গরম হয়ে ওঠে। তাদেরই হাজার রকম দুঃখ দুর্দশার কথা আগুনের আখরে ছাপানো হয়েছে সেই কাগজে। এরপর পুলিশ আর একদিন এলো। এবার ধরে নিয়ে গেল পাভেলকে। পাভেল আর আন্দ্রিয়েই দুজনেই জেলখানা। পেলাগিয়ার মন হু হু করে একা বাড়িতে। মাঝে মাঝে শহরে যায় ছেলের সঙ্গে দেখা করবার আশায়। প্রথম প্রথম অনুমতি মিলত না, এখন মিলছে। ওরা ভালোই আছে দেখা যায়। পেলাগিয়াকে সান্ত্বনা দেয় নানাভাবে। ওর বাড়িতে এখনো শহর থেকে ছেলেমেয়েরা কেউ কেউ আসে এক একদিন। সাশা আর ইয়েগর একদিন এসে বলল, খবরের কাগজটা কারখানায় বিলি করার একটা উপায় করা দরকার। পাভেলকে কয়েদ করার ফলেই যদি কাগজ বন্ধ হয়ে যায়, তাহলে পুলিশ জানবে পাভেলই চালাতো কাগজ, ওই ছোকরাই সকল কুরগোড়া। আর ও আটক থাকা সত্ত্বেও যদি কাগজ আগের মতো চলতে থাকে, তাহলে ওরা স্বীকার করতে বাধ্য হবে যে পাভেল দোষী নয়। যুক্তিটা মায়ের মাথায় ঢুকল। কাগজ বিক্রি চালু রাখতে পারলেই যদি তার ছেলেকে পুলিশের সন্দেহ থেকে মুক্ত করা যায়, তাহলে তো যেমন করেই হোক সে কাজ করতে হবে। মা বলে বসল, কাগজ তোমরা আমাকে দিয়ে দাও, আমি গিয়ে কারখানায় বিলি করে আসব। ওরা তো তাজ্জব বনে গেল। কি করে? তোমায় তারা কারখানার ভেতরে ঢুকতে দেবে কেন? মজদুর ছাড়া কেউ তো ভেতরে যেতে পায় না। কিন্তু মারিয়া কারসুভনা পায় খাবার বেচবার জন্য, আমি তারই খাবারের মোট মাথায় নিয়ে যাব। সাশা আর ইয়েগর চমৎকৃত হয়ে গেল মায়ের বুদ্ধি দেখে। হাবাগোবা সিধে মানুষ বলে সবাই জানতো মাকে। সেই মা যে কাজ হাসিল করার জন্য ফন্দি বের করতে পারে, আর সেই ফন্দি কাজে খাটাবার জন্য নিজেও নিতে পারে বিপদের ঝুঁকি, এ তারা তো আগে ভাবেনি। তারা বলে গেল যে কাগজ তারা এনে দেবে। তখন পেলাগিয়া গিয়ে মারিয়ার কাছে কাঁদুনি গাইতে বসলো। ছেলে গেল জেলে, আমার পেট তো এখন চলে না। তোমার কাজের ভেতর আমায় নাও না। বাজার হাট করা, রান্না বান্না করা, আবার রান্না করা খাবার কারখানায় নিজে বিক্রি করা একা মানুষের পক্ষে তো সহজ নয়। নাও না আমায় তোমার সাথে, যা হয় কিছু দিও। মারিয়া খুশি হয়েই রাজি হলো। সত্যি কাজের চাপ তার খুব বেশি। বিশ্বাসী লোক মেলে না বলেই সে এতদিন সহকারিনী নেয়নি। এখন পেলাগিয়াকে পেয়ে সে বেঁচে গেল। ওকে তো বস্তিতে কেউ অবিশ্বাস করে না। পরদিন থেকেই পেলাগিয়া খাবারের ঝাঁকা মাথায় নিয়ে কারখানায় ঢুকতে লাগলো। শ্রমিকদের তল্লাশি করা হয় দেউড়িতে, কিন্তু খাবারওয়ালিকে কোনো শান্তি তল্লাশি করে না। পেলাগিয়াকেও করল না। কয়েকদিনের ভেতরই সাশা এসে বড় এক বান্ডিল কাগজ দিয়ে গেল। অগ্নিক্ষরা বাণীতে ভর্তি এক ইস্তেহার। এই জিনিস বিলি করতে হবে সব মজদুর ভাইয়ের হাতে হাতে। ধরা পড়লে গ্রেফতার, ছেলের সঙ্গে মায়েরও জেল অনিবার্য। কিন্তু পেলাগিয়া ভয় পেল না। কাগজের বান্ডিল লুকিয়ে ফেললো নিজের জামার ভেতরে। তারপর খাবারের ঝাঁকা মাথায় নিয়ে কারখানায় গিয়ে হাজির হলো। সেদিন শ্রমিকদের ভেতর সে কি উত্তেজনা! হাতে হাতে ইস্তেহার, জটলা, হই হই। কর্তাদের কানে কথা পৌঁছতে দেরি হলো না। পাভেল জেলে, আন্দ্রিয়েই জেলে। এ বস্তির যত ছেলে বিপ্লবী দলে ছিল ধরা পড়তে কেউ বাকি নেই। তাহলে এখন আবার কাগজ নিয়ে এলো কি এই কারখানার ভেতরে? বিপ্লবী দলে নতুন নাম লিখিয়েছে কেউ, তাতে সন্দেহ নেই। কে সে? ধরতে হবেই। দেউড়িতে তল্লাশির আরো কড়াকড়ি হলো। পরদিন খাবারওয়ালি পেলাগিয়াকেও তল্লাশি করতে ছাড়ল না শান্তিরা। কিন্তু সেদিন আর পাবে কি? কাগজ তো আর রোজ আসে না, আবার আসবে 7-8-10 দিন পর। ততদিন কি আর এত কড়াকড়ি থাকবে? পেলাগিয়ার ঘরে একদিন এলো রিবন। মধ্যবয়সী লোকটি এই কারখানাতেই কাজ করে। আন্দ্রিয়েইকে পুলিশ যেদিন গ্রেফতার করে, রিবন ছিল তল্লাশির সাক্ষী।
পুলিশের আচরণ দেখে ও তিতিবিরক্ত হয়ে গিয়েছিল সেদিন। রিবন এসেই বলল, যাবার বেলায় তোমায় একবার দেখতে এলাম, পাভেলকে তো পাবো না, বিদায়টা তোমার কাছে নিয়ে যাই। পেলাগিয়া অবাক হয়ে বলে, তুমি কোথাও যাচ্ছ নাকি? নিজের ইচ্ছায় যে কারিগরেরা কেউ কারখানা ছেড়ে যায় এ জানা ছিল না পেলাগিয়ার। যাচ্ছি গো, সত্যি যাচ্ছি, পাড়াগাঁ অঞ্চলে যাচ্ছি। পাড়াগাঁ অঞ্চলে যাচ্ছ? সেখানে তুমি করবে কি? তুমি হলে কারখানার লোক। কারখানার কাজ তো তোমরাই মায়ে পয়ে চালাচ্ছ। গোটা রুশ জাতটাই যে কারখানার মজদুর নয় তা তোমাদের হুঁশ নেই। আমি দেখতে যাচ্ছি খেতে ভুঁয়ে বনে জঙ্গলে যেসব শ্রমিক ভাইরা খাটছে তারা আছে কি হালে। পেলাগিয়া ওর কথার তাৎপর্য বুঝতে পারল না। হঠাৎ রিবনই বলে যাচ্ছে, পাভেলরা বেরিয়ে আসুক জেল থেকে, আমিও ততদিন ঘুরে আসি খানিকটা, ফিরে এসে পাভেলকে জবর খবর দিতে পারবো আশা করি। পেলাগিয়া অবশেষে একটা কথার মতো কথা বলল, বলি, এসব নিয়ে তুমি তো মাথা ঘামাতে না আগে। সেদিন পুলিশের সাথী হয়ে এলে, আমরা ভাবলাম ভুল ভাবলে। পুলিশ ডেকে নিয়ে এলো পথ থেকে, না এসে করি কি? কিন্তু এনেছিল না ভালোই করেছিল। আমার চোখ খুলে গেল সেই দিন। দুঃখ কষ্ট আমাদের আছে, তা চিরদিনই জানি, কিন্তু তা দূর করার জন্য যে একটা চেষ্টা করা যায়, চেষ্টা যে চলছে, জানতাম না সেইটাই। পাভেলদের ওপর পুলিশের জুলুমবাজি দেখে সেইটাই মাথায় ঢুকলো। জানলাম যে আমাদের ঘরের ছেলেরা সেই চেষ্টায় হাত দিয়েছে এরই মধ্যে। সেই থেকে ভাবছি, ওরা একাই খেটে যাবে, আমি কেন হাত লাগাই না ওদের সাথে? মুশকিল হলো, আমি লিখতে পড়তে শিখিনি। ভাবলাম আমার দ্বারা যদি কোনো কাজ হয় তবে সেই সব জায়গাতেই হবে যেখানে মানুষ মাত্রই মুখ্য আমার মতো। দেখে গিয়ে সেসব জায়গার অবস্থা, তারপরে এসে বলবো। এখন রিবন চলে গেল। পেলাগিয়া অবাক হয়ে ভাবতে লাগলো, আগুন ছড়িয়ে যাচ্ছে। ওই ছুটে চলল একটা জ্বলন্ত ফুলকি, নতুন জায়গায় খান্ডব দহন শুরু করবার জন্য। নেবাক না পুলিশ, কত জায়গায় আগুন নেভাবে। পেলাগিয়ার কাজ চলতে লাগলো, অর্থাৎ খাবার বিক্রির তলায় তলায় খবরের কাগজ ছড়ানো। মাঝে মাঝে জেলখানাতে গিয়ে দেখা করে আসে ছেলের সাথে। জেলার লোকটি সদাশয়। একদিন বললেন, ছেলেগুলোর বিরুদ্ধে প্রমাণ কিছু পায়নি পুলিশ, এবার ছেড়ে দেবে নিশ্চয়ই। কথাটা ঠিক। এক একজন করে বন্দিরা বাড়ি ফিরতে লাগলো। প্রথম এলো ভেরোশচিকভ, তারপর এলো আন্দ্রিয়েই। আন্দ্রিয়েই আবার পেলাগিয়ার বাড়িতেই এসে বাস করতে শুরু করল। আবার শহর থেকে আসা শুরু হলো ছেলে মেয়েদের। তবে এবার আর ঘন্টার পর ঘন্টা মজলিস চলে না, জোর গলায় তর্কও করে না কেউ। অবশেষে একদিন ছাড়া পেল পাভেল। মায়ের সেদিন যেন আর মাথা ঠিক নেই, কাকে কি বলছে, কি করতে কি করে বসছে তা নিজেই জানে না। ঘরে ফেরে ঠায় দাঁড়িয়ে পাভেলের মুখের পানে তাকিয়ে থাকে। তারপর পাভেলের সঙ্গে চোখাচোখি হতেই একটু হেসে মুখ ঘুরিয়ে নেয়। পাভেল আন্দ্রিয়েই দুজনেই আবার কারখানায় যোগ দিয়েছে। কাজেই কাগজ বিলি করার জন্য পেলাগিয়াকে আর যেতে হয় না। সে এখন করে কি? ছেলেকে বলল, আমি যে একটা কাজ কিছু না পেলে হাঁফিয়ে উঠি। রিবন এলো হঠাৎ একদিন। পাভেলকে দেখে মহা খুশি। তার সফরের বৃত্তান্ত সবিস্তারে বলতে বসল। মফস্বলে অনেক জায়গা ঘুরেছে সে। চাষিদের কি দুর্দশা, নিজের জমি কারো নেই, পরের জমিতে সারা জীবন খেটে মরে। কারখানার শ্রমিকরা তো ওদের তুলনায় স্বর্গ সুখে রয়েছে। এদের কাছে বিপ্লবের কোনো বাণী পৌঁছয়নি এখনো। পাভেলরা এদের জন্য কি করছে? এদের বাদ রেখেই কি সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে দেশে? পাভেল বলল, সবে শুরু করেছি আমরা, ক্রমে ওদিকটাও ধরব। রিবন জোর দিয়ে বলে, ভুল করছো। সব জায়গায় একসাথে আগুন জ্বালানো চাই, নইলে পেরে উঠবে না। শোনো,
ওদিককার সব লোক একদম নিরক্ষর, আমিও তাই ছিলাম। এই অল্প দিনের ভেতরে আমি পড়তে শিখেছি। ওদিকে এক এক গ্রামে মাস্টার বা মাস্টারনি আছে, তাদের ধরলে তারা শেখায়। আমি একদিকে নিজে শিখেছি তাদের কাছে, অন্যদিকে গাঁয়ের চাষি ভূষকে শেখাচ্ছি নিজের সামান্য বিদ্যেটুকু। এখন বই দাও দেখি, সোজা কথায় লেখা সব বই, যা সহজে আমরা পড়তে আর বুঝতে পারবো। বই ছড়িয়ে দেব গ্রামে গ্রামে। এদিকে গ্রামের লোকের জন্য একটা খবরের কাগজ বার করো দেখি, বিপ্লবের কাজ কত এগিয়ে যাবে দেখবে। রিবনের বয়স হয়েছে, সেই লোকের এই উৎসাহ, এমন নিষ্ঠা! ওরা বাহবা দিল রিবনকে। তার চাহিদা মতো বই শীঘ্রই দেবে বলল। খবরের কাগজ চেষ্টা করা যাচ্ছে তারও, তাতে অবশ্য সময় নেবে একটু, ভালো ছাপাখানা তো নেই। রিবন একটা বনের ভেতর বাস করছে এখন 3টে ছেলেকে নিয়ে। 4 জনে মিলে আলকাতরা তৈরি করে সেখানে। মালিক মাঝে মাঝে আসে তদারক করবার জন্য আর মাল চালান দেওয়ার ব্যবস্থা করবার জন্য। তাছাড়া অন্য সব সময় রিবনই মালিক ওখানে। চারিদিকের সব গায়ে বই কাগজ অনায়াসে ছড়িয়ে দিতে পারবে। একটা ছেলে শীঘ্রই আসবে বই নেওয়ার জন্য, ইগনাথ তার নাম। এবার আলকাতরা চালান নিয়ে সেই আসবে, তোমার ঠিকানা দিয়ে দেবো তাকে। রিবন বিদায় নিল, একটা নতুন প্রেরণা রেখে গেল পিছনে। এসে পড়ল 1 মে, শ্রমিক দিবস। 1 মে, শ্রমের জয়গান, শ্রম সংহতির আষাঢ়বাণী শোনবার এবং শোনাবার দিন। এই দিন পুরনো কর্মীরা নতুন করে শপথ নেবে নিষ্ঠা আর উদ্যমের। নতুন কর্মীরা দীক্ষা নেবে পুরাতনদের কাছে। প্রতি কারখানায় শ্রমিকরা স্থির করেছে মিছিল বার করবে শ্রমিক সংঘের রক্ত পতাকা নিয়ে। পাভেলদের মিছিলের আয়োজন চলছে বিপুল উৎসাহে। লাল পতাকা নিয়ে পাভেল যাবে মিছিলের পুরো ভাগে। আন্দ্রিয়াই বারবার নিষেধ করছে তাকে, নিজে নিতে চাইছে পতাকা বহনের ভার, কারণ পতাকা যে বহন করবে পুলিশের আক্রোশ পড়বে তারই উপরে সবচেয়ে বেশি করে। অন্য সবাই রেহাই পেলেও পেতে পারে, পতাকাবাহী ধরা পড়বেই। বেয়োনেট হয়তো তার বুক ফুঁড়ে বেরিয়েও যেতে পারে। আন্দ্রিয়াই বা সাশা বা স্বয়ং পেলাগিয়ারও কাতর অনুরোধ দলাতে পারে না ওকে। পতাকা পাভেলই নেবে, সে দৃঢ় প্রতিজ্ঞ। এলো 1 মে। সকালবেলাতেই শ্রমিকেরা দলে দলে মিছিল করে পথে বেরিয়ে পড়ল। সকলের আগে সমুচ্চ পতাকা দণ্ডের মাথায় জমকালো লাল ঝান্ডা। শত শত শ্রমিক চলেছে পতাকার পেছনে, মুখে তাদের শ্রমিক জনতার জয়গান। মিছিলের আগে আগে পাভেল, ঠিক তার পেছনেই আন্দ্রি আর পেলাগিয়া। ছেলে চলেছে বিপদের মুখে ঝাঁপ দিতে, মা কোন প্রাণে ঘরে বসে থাকবে। পুলিশ দাঁড়িয়ে আছে রাস্তা বন্ধ করে, আর এগুতে দেবে না মিছিলকে। সংগ্রামী জনতাকে জাগতে বলছে এই মিছিল, এই লাল পতাকা। কার বিরুদ্ধে সংগ্রাম? চিরপদদলিত জনতা কার বিরুদ্ধে সংগ্রাম করতে চায়? না, সংগ্রাম করতে কাউকে দেয়া হবে না এই রুশ দেশে। চিরদিন যে সমাজ ব্যবস্থা চালু রয়েছে এখানে, চিরদিন তাই থাকবে। গতানুগতিকতার বিরুদ্ধে সংগ্রাম বরদাস্ত করবে না শাসক শক্তি। পুলিশ বন্ধ করেছে পথ। পাভেল ভেদ করে যেতে চায় বাধা। বেয়োনেট বাগিয়ে আছে পুলিশ। পাভেল বুক ফুলিয়ে এগিয়ে যাচ্ছে, তবু এই বুঝি বেয়োনেট বিঁধে যায় তার বুকে? না, তা বিঁধল না। বেয়োনেট ফেলে দিয়ে পুলিশ ঝাঁপিয়ে পড়ল পাভেলদের ওপর, বেঁধে নিয়ে গেল তাদের। আর পেলাগিয়া পুলিশের লাথি খেয়ে ছিটকে পড়তে পড়তেও সে পতাকা দণ্ডটিকে উঁচু করে ধরল আবার। ছেলেরা রইল কয়েদখানায়, পেলাগিয়া একা বাড়িতে। শহর থেকে নিকোলাই এলো একদিন। এখানে তোমার থাকা চলবে না, থাকলে লাভ নেই, অথচ বিপদ আছে। পাভেল বলে গিয়েছে আমার বাড়িতে তোমায় নিয়ে রাখতে। বাড়িতে আমি একা থাকি, এক দিদি আছে, সে মাঝে মাঝে এসে 2-4 দিন মাত্র থেকে আবার নিজের কাজে বেরিয়ে যায়। কোনো অসুবিধা হবে না তোমার। পরের দিন বস্তির বাস তুলে দিয়ে শহরে চলে গেল পেলাগিয়া। প্রায় সারাটা জীবন এই বস্তিতে কেটেছে। চিরবিদায় নিতে গিয়ে বুকের ভেতরটা টনটন করতে লাগলো যেন। যা বলেছিল নিকোলাই, তার বাড়িটা একদম খালি।
সংসারের ভার পেলাগিয়াকে নিতে হলো। নিকোলাই ছেলেটি নিজের সম্পর্কে একেবারে উদাসীন। তার আদর যত্নের ভার নিজের হাতে তুলে নিয়ে আবার গেরস্তালির কাজে ডুবে গেল জননী। নিকোলাইয়ের দিদি একদিন এলো, সোফিয়া নাম তার। সেও বিপ্লবী দলেরই একজন। সে খবর দিল যে গ্রামের লোকের জন্য খবরের কাগজ ছাপা হয়েছে, সেগুলি রিবনের কাছে পৌঁছে দিতে হবে। কতকগুলি বইও। রিবনের নিজের লোকও আসতে পারত ওগুলির জন্য, কিন্তু তাকে খবর দেওয়ার তো অন্য উপায় নেই। সোফিয়া যাবে, সঙ্গে নেবে পেলাগিয়াকে। পেলাগিয়া তো কাজে লাগতে পারার আনন্দে আটখানা একেবারে। তারপরে খানিকটা ঘুরে ফিরে আসাও হবে, মনটা চাঙ্গা হয়ে উঠতে পারে একটু। ক্রমাগত 2 দিন পথ চলল ওরা। বড় বড় মাঠ, বিশাল বন, 2-একটা ছোটখাটো পাহাড়ও পেরিয়ে যেতে হলো। অবশেষে পাওয়া গেল এক নিবিড় জঙ্গলের ভেতর খড়ের ছাপড়া একখানা। রিবন সেইখানেই থাকে, সঙ্গে 3টি ছেলে, ইয়াকভ, ইগনাত আর ইয়েফিম। আলকাতরা তৈরি করে ওরা মনিবের জন্য। কাগজ পেয়ে ওরা উৎফুল্ল হয়ে উঠল। ইতিমধ্যে রিবনরা সবাই কিছু কিছু পড়তে শিখেছে। বইপত্র লুফে নিল। পাওয়া মাত্র পড়তে শুরু করলো চেঁচিয়ে চেঁচিয়ে। কাল থেকেই গায়ে গায়ে বিলি করে দেবে। জমিন তৈরি হচ্ছে বিপ্লবের। চাষি ভাইয়েরা পিছিয়ে থাকবে না মজদুর ভাইদের চেয়ে। রাতটা থেকে সোফিয়া আর পেলাগিয়া ফিরতি পথে যাত্রা করলো আবার, ভোরের আলো না ফুটতেই। এরপর থেকে পেলাগিয়া একাই আসবে। রিবন বিদায় বেলায় সাহস দিল মাকে, ছেলে তোমার অমর, সাজা হলেও সে সাইবেরিয়া থেকে পালিয়ে আসবে দেখো। পালিয়ে আসা? পাভেলরা পালাতে রাজি থাকলে তো এই শহরের জেলখানা থেকেই পালাতে পারত। নিকোলাই ইয়াগেরা সে প্রস্তাব পাঠিয়েছিল বই কি ওদের কাছে। গোপন চিঠিতে পরিকল্পনা খুলেই জানিয়েছিল। পাভেলরা রাজি হয়নি। ওরা খোলাখুলি বিচারের সম্মুখীন হতে চায়। আদালতে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করতে চায় ওদের মুক্তির দাবি। দলিত, নিপীড়িত, মেহনতি মানুষের পক্ষ থেকে আপসীন সংগ্রাম ঘোষণা করতে চায় অত্যাচারী শোষক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। আগে ভাগে পালিয়ে এসে তো সে সুযোগ পাবে না ওরা। ফিরে এসেই শোনে ইয়গর খুব অসুস্থ। নিকোলাই বলল, তুমি যাও মা, ওকে একটু দেখো এ সময়। ওর কাছে কাছে শুধু লুদমিল্লা, সে তো দলের কাজ নিয়েই ব্যস্ত সব সময়। ছাপাখানাটা বলতে গেলে একাই চালাচ্ছে। মা তক্ষুনি চলে গেল ইয়েগরের ফ্ল্যাটে। সে যক্ষায় ভুগছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তারও ওদেরই লোক। পাভেলের বস্তির ঘরে তাকেও কতবার দেখেছে মা। ডাক্তার প্রাণপণ চেষ্টা করল, কিন্তু বাঁচাতে পারল না ইয়েগরকে। ইয়েগরের দেহ কফিনে বন্ধ করে মেহনতি জনতা মিছিল করে নিয়ে যাচ্ছে কবরখানায়। লাল ফিতে আর ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে সবাধার। জনতার বাণী উঠছে আকাশ বাতাস প্রতিধ্বনিত করে, সংগ্রামী জনতা এক হও, শোষক শাসকেরা জাহান্নামে যাক। বেশিক্ষণ চলতে পেল না মিছিল। চারদিক থেকে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল পুলিশ বাহিনী। সবাধার থেকে ফিতে আর মালা টেনে ছিঁড়ে ফেলল। অনুগামীদের ওপর চালালো লাঠি আর ডান্ডা। তরোয়ালের উল্টো পিঠের ঘা দিতে গিয়ে মাঝে মাঝে সোজা দিকের ঘাও দিয়ে বসলো 2-1টা। পেলাগিয়া আর সোফিয়ার হাতে এসে পড়ল বালক ইভান। সে বেশ জব্বর আঘাত পেয়েছে তরোয়ালের। রক্তে ভেসে যাচ্ছে তার দেহ, তবু তাই নিয়েই সে সমানে চিৎকার করছে, মেহনতি জনতা জাগো। সমানে ছুটছে মিছিলের সাথে। ওরা তাকে জোর করে ধরে একটা গাড়িতে তুলে নিল, নিয়ে এলো নিজেদের বাড়িতে। ডাক্তার এসে মুখ বাঁকালো, ব্যান্ডেজ বেঁধে দিয়ে বলে গেল, নড়াচড়া একেবারে বারণ। ইভান মুচকি হাসে সে কথা শুনে। তার পরের দিনই কিন্তু কাউকে না বলে সে ছেলে উধাও। তাকে পাঠচক্রে যোগ দিতে হবেই। পড়া বন্ধ করলে চলে কখনো? আবার কাগজ ছাপা হয়েছে। লুদমিল্লার এখন অন্য ঝামেলা নেই। ইয়েগর মরে গিয়ে তার কাজের বোঝা ওদিক দিয়ে হালকা হয়ে গিয়েছে। অন্য ঝামেলা নেই, তাই কাগজ তার হাতে দিয়ে এলে প্রায় তক্ষুনি তা ছেপে বেরিয়ে যায়। এবার সোফিয়া নেই বাড়িতে, সফরে বেরিয়েছে।
দূরে দূরে শহরে শহরে ঘুরে বিপ্লবের জমিন তৈরি করাই তার কাজ। সোফিয়া নেই, কাগজ কে নিয়ে যাবে? পেলাগিয়া বলল, তাতে হয়েছে কি, পথ তো আমি চিনি, একাই যাব। নিকোলাই প্রশংসার দৃষ্টিতে তাকায় তার পানে। একটা বাক্স বোঝাই কাগজ আর বই। বাড়ি থেকে বেরিয়ে ঘোড়ার গাড়ি করলো ওই বাক্সের জন্যই, যাতে ওটা পুলিশের দৃষ্টি না আকর্ষণ করে। ঘোড়ার গাড়ি ছেড়ে দিয়ে রেলগাড়ি, যেখানে গিয়ে নামলো হিসাব মতো রিবন্দের আস্তানা, সেখান থেকে 5-6 মাইল। সন্ধ্যা হয়ে আসছে। আজ রাত্রে বোধহয় বাকি পথটুকু অতিক্রম করা সম্ভব নয়। অচেনা পথ, বন জঙ্গলের পথ, তাতে ভারী বাক্সটা রয়েছে। একজন মুটে সংগ্রহ না করে এক পাও নড়তে পারবে না পেলাগিয়া। স্টেশনের বিশ্রাম কক্ষে সে বসে আছে, বাক্সটা বেঞ্চির তলায় নিয়ে। মন পড়ে আছে সুদূরের সেই জেলখানায়, যেখানে পাভেল, আন্দ্রিয়েইরা আবদ্ধ হয়ে আছে বিচারের প্রতীক্ষায়। বিচার, প্রহসন বললেই ঠিক হয়। বিচারের একটা অভিনয় হবে শুধু, বলেছে নিকোলাই আর সোফিয়া আর লুদমিল্লা। দণ্ড যে দেওয়া হবে তা নিশ্চয়। কি দণ্ড যে দেওয়া হবে তাও ঠিক হয়ে আছে। ঠিক করেছেন মস্কোতে বসে দেশের দণ্ডমুণ্ডের কর্তারা। দেয়া হবে দেশান্তর দণ্ড, সাইবেরিয়ায় নির্বাসন। নিকোলাই বলছে ওরা পালিয়ে আসবার ঢের সুযোগ পাবে সাইবেরিয়া থেকে, হয়তো সাইবেরিয়া যাওয়ার পর থেকেই। মায়ের মনে ও কথা নিচ্ছে না। সুযোগ তো এখান থেকেই হতে পারত। পাভেলরা সুযোগ নেবে না, পালাবে না, পণ তাদের। ইচ্ছে থাকলে কি আর এতদিন পালাতো না? এই তো সেদিন পালিয়ে এলো ভেরস্চিকভ। নিকোলাইরাই বাইরে থেকে সব বন্দোবস্ত করে দিয়েছিল। সে পালিয়ে এলো পাঁচিল টপকে দিন দুপুরে। তারপরে এসে পড়ল লুদমিল্লার ফ্ল্যাটে। সেখান থেকে নিকোলাই তাকে চালান করে দিল শহরের বাইরে। সেখানে সে ছাপাখানার কাজ করছে। তাই ভাবে মা, পাভেলরা পালাবে না। ভাবনায় ডুবে গিয়েছিল সে। হঠাৎ একটা গোলমাল শুনে সে চমকে উঠল। বহু লোক একসঙ্গে চেঁচিয়ে উঠছে, মারো কেন, আহা মারো কেন, এমন করে মারবার হুকুম কোনো আইনে নেই। কে কাকে মারে? ঘর থেকে বেরিয়ে উঁকি দিল মা। নিচে রেল লাইন, তারপরে খানিকটা ফাঁকা জায়গা, সেখানে এক জনতা। তারা ঘিরে আছে 3-4 জন লোককে। তাদের ভেতর একজনকে বন্দি বলে ধরে নেওয়া যায়, কারণ তার হাত বাঁধা। বাকি সবাই পুলিশ, পরনে তাদের সরকারি উর্দি, হাতে বন্দুক। মায়ের বুকের ভেতরটায় একরাশ রক্ত লাফিয়ে উঠল উদ্দাম হয়ে। তারপরে তার সারা দেহ হিম হয়ে গেল যেন। এসে কি দেখছে? ওই বন্দি জীবন না? হ্যাঁ, নিশ্চয়ই, কোনো ভুল নেই। ওই সেই লালচে চাপদাড়ির ওপরে চোখা নাক আর ঝাড়ালো ভ্রু। বেচারির হাত কেটে বসেছে বাঁধনের দড়ি, রক্ত চুইয়ে পড়ছে। তা সত্ত্বেও অকারণে মাঝে মাঝে পুলিশগুলো পিটছে তাকে, মাথায়, পিঠে, পায়ে, পেটে। তা কোথায়? এই প্রহারেরই প্রতিবাদ করছে জনতা। সে প্রতিবাদে আরো ক্রুদ্ধ হয়ে উঠছে পুলিশরা। দূরে ছিল পুলিশ সাহেব। সে গদাই লস্করি চালে এগিয়ে এসে হাতের চাবুক দিয়ে পিটতে লাগলো রিবনকে। সে পড়েই যেত, কিন্তু জনতার ভেতর 2-1 জন তাকে ধরে ফেলল। রিবন এত মার খেয়েও কিন্তু জ্ঞান হারায়নি। সুযোগ পেলেই চেঁচিয়ে বলছে, ভাই সব, আমি তোমাদেরই একজন মেহনতি গরিব মানুষ। আমাদের অশেষ দুঃখ, আমরা খেতে পাই না, আমরা শীতের কাপড় জোটাতে পারি না, শিক্ষার অভাবে আমরা জানোয়ারে পরিণত হয়েছি। আর আমাদের হাড় ভাঙা মেহনতের পয়সা গিয়ে ঢুকছে জমিদার আর ব্যবসায়ীর পেটে। যেসব কুড়ের সর্দার পেট মোটা শকুনি আমাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর বুকের রক্ত শুষে দিচ্ছে চুমুকে চুমুকে। এসব দুঃখ দুর্দশার কথা আমি মুখ ফুটে বলেছি বলেই আমার এই সাজা। সচক্ষে দেখছো তোমরা, এই যে রক্ত গড়াচ্ছে আমার গা থেকে, এই রক্ত কি তোমাদের রক্ত নয় ভাই সব?
আমার গায়ের ওপর এই বেধড়ক পিটুনি, এতে কি তোমাদেরও গায়ে ব্যথা লাগছে না? আমার যা হবার তা হচ্ছে, তা হবে। তোমরা শুধু এইটুকু দেখো যে আমি জেলের আড়ালে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন বিপ্লবের বাণী চুপ করে না যায়। তোমরা শুধু মনে রেখো যে চিরদিন যারা এত অত্যাচার করে এসেছে তাদের ওপর শোধ তোলবার দিন এসেছে এবার ভাই সব। মারের ধমকে রিবনের কথা বন্ধ হয়ে আসছে এক একবার। একটু যেই ছেদ পড়ছে তাতে অমনি সে তারও স্বরে শুরু করছে আবার। কথা বলতে বলতে এদিকে ওদিকে শ্রোতাদের মুখের পানে তাকিয়েও নিচ্ছে মাঝে মাঝে। এমনিভাবে তাকাতে গিয়ে হঠাৎ একবার বিশ্রাম ঘরের দোরগোড়াতে কাকে যেন দেখে সে একেবারে ভয়ানক চমকে উঠল। কথার খেই হারিয়ে গেল তার। যাকে সে দেখেছে সে আর কেউ নয়, সে পেলাগেয়া। পেলাগেয়ার সঙ্গে চোখে চোখে বার্তা বিনিময় হয়ে গেল রিবনের। সে যে কোনো একজন চেনা লোকের দেখা পেয়েছে এবং দেখা পাওয়ার জন্যই কথার মাঝখানে আনমনা হয়ে চুপ হয়ে গিয়েছে, এ কথা বুঝতেই বড় কেউ পারল না। অনেকেই ভাবল অতিরিক্ত প্রহারের ফলেই কথা তার আটকে যাচ্ছে মাঝে মাঝে। একটা লোক, শুধু স্তেপান তার নাম, সে শুধু রিবনের দৃষ্টি অনুসরণ করে পেলাগেয়ার দিকে তাকিয়েছিল। অবসর মতো একবার সে রিবনের কাছে ঘেঁষে গিয়ে দাঁড়ালো এবং পুলিশরা শুনতে না পায় এমন চাপা গলায় তাকে জিজ্ঞাসা করল, মহিলাটিকে চেনো বুঝি? রিবন লোক চেনে। এ লোকের দ্বারা যে কোনো ক্ষতি হবে না তা সে বুঝতে পেরেছে। মাথা নেড়ে সায় দিল তার প্রশ্নে। পুলিশের লোকেরা একখানা ঘোড়ার গাড়ি নিয়ে এলো এবার, আর রিবনকে তাতে তুলে নিয়ে শহরের দিকে চলে গেল। গাড়িতে উঠেও সে সমান তেজে চেঁচিয়ে যাচ্ছে, মেহনতি মানুষ, জেগে ওঠো দিকে দিকে, ভেঙে ফেলো হাতের শিকল, পায়ের বেড়ি, নিজেদের পাওনা গন্ডা বুঝে নাও। আর কতকাল শোষক ধনীদের দেবে তোমাদের কলিজার রক্ত চুষে খেতে। গাড়ি চলে গেল রিবনকে নিয়ে। জনতাও নানা রকম আওয়াজ তুলে চারিদিকে ছড়িয়ে পড়ল। উত্তেজিত হয়েছে সকলেই, তবে তা এক একজনের ভেতর প্রকাশ পাচ্ছে এক এক ভাবে। কেউ চেঁচিয়ে অভিশাপ করছে জারকে, কেউ চাপা গলায় অসন্তোষ জানাচ্ছে পাশের লোকটির কানে কানে। ভিড় যখন একেবারে উবে গেল তখন সেই স্তেপান উঠে এলো পেলাগেয়ার কাছে। তুমি কোথায় যাবে গো মা? আলাপ জমল। রিবনের দলের লোক যে পেলাগেয়া তা রিবনই স্বীকার করে গিয়েছে। পেলাগেয়াও তা অস্বীকার করল না। স্তেপান বলল, তুমি ওদের বনের আস্তানায় যেতে চাইছিলে, আজ রাত্রে তো যাওয়া সম্ভব নয়। গাড়ি বা মুটে কিছু পাবে না, নেকড়েরও ভয় আছে পথে, কেউ বেরুবে না ও রাস্তায় রাত ভোর না হলে। একটু থেমে বলল, আর গিয়ে বা হবে কি? সেখানে গিয়ে কাউকে পাবে ভেবেছ? একজনকে ধরে কি হাল করেছে নিজের চোখে তো দেখলে। বাকি যারা ওখানে ছিল তারা কি আর ওখানে বসে আছে? কেউ নিশ্চয়ই পালিয়েছে প্রাণের ভয়ে, ফিরবে 2-4 দিন পরে। পেলাগেয়া এই আলোচনার ভেতর না গিয়ে শুধু বলল, আজ রাত্রে তোমার বাড়িতে একটু থাকার জায়গা দেবে আমায়? স্তেপান বলল, সেই কথাই তো আমি ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছিলাম এতক্ষণ। নেহাতি কুঁড়ে ঘর, তবু হ্যাঁ আশ্রয় বটে একটা। স্টেশন ঘরে তো রাত্রে থাকতে দেবে না। পেলাগেয়ার বাক্সটা সে টেনে তুলল কাঁধে। বই কাগজে ভর্তি বাক্স, পেল্লায় ভারী। কিন্তু স্তেপান হেঁকে বলল, এই একটা খালি বাক্স বইবার জন্য আবার মুটে খুঁজছো তুমি? উদ্দেশ্য শুধু এই যে কেউ যেন সন্দেহ না করে বাক্সর ভেতর সন্দেহজনক কিছু আছে। সেই রাত্রে গাঁয়ের সব মজদুরেরা স্ত্রী পুরুষে মিলে চুপি চুপি এসে জমায়েত হলো স্তেপানের কুঁড়েতে। শ্রমিক জাগরণের কথা নানাভাবে তারা পেলাগেয়াকে জিজ্ঞাসা করল রিবনের ইতিহাস, ওদের পার্টির বিবরণ। রিবনের হাত দিয়ে কিছু কিছু কাগজপত্র এরা এর আগেও পেয়েছে। সেবারে সোফিয়ার সঙ্গে এসে পেলাগেয়াই দিয়ে গিয়েছিল এই কাগজগুলো। এবারও বাক্স খালি করে সব কাগজ এই পাড়াতেই বিলি করে দিয়ে গেল পেলাগেয়া। রিবনও তো এদেরই দিত। বিচারের দিন এসে গেল এইবার। আদালত লোকারণ্য। প্রধান বিচারপতি এক জীর্ণ শীর্ণ বুড়ো।
তার সহকারী দুজনও প্রায় বুড়ো। সরকারি উকিল এসে দাঁড়িয়েছেন তাদের সম্মুখে পাভেলদের বিরুদ্ধে অভিযোগটা যে কি তা বিশদভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। বিচারপতিদের পেছনে বসেছেন মেয়র, মার্শাল এবং আরো দু একজন পদস্থ ব্যক্তি। পাভেলরা সারি বেঁধে এসে বিচারালয়ে ঢুকল, বসে পড়ল কাঠগড়ার ভেতর। দর্শকদের মধ্যে প্রায় সবাই ওদের আপনার জন। পাভেলের মা, সিজভের খুড়ো, সাময়ালভের বাবা মা দুজনেই, বস্তির কেউ আসতে বাকি নেই। আসামিরা ওদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, হাসির বিনিময়ে এ পক্ষ থেকে ঝরছে চোখের জল। বিচারক বললেন, যদি কিছু বলতে চাও আসামিরা একে একে বলতে পারো। প্রথমে উঠল পাভেল। তার মুখ থেকে নিঃসৃত হতে লাগলো এক জ্বালাময়ী বক্তৃতা। সে যে আদালতে দাঁড়িয়ে বিচারের দিন কি কি বলবে তা অনেক দিন থেকেই মনে মনে ঠিক করে রেখেছে। তাই আজ তার কথার ভেতরে একটুও আড়ষ্টতা বা অস্পষ্টতা নেই। শ্রমিক সাধারণের যুগ যুগ ব্যাপী যাতনার ইতিহাস তার মুখ থেকে জীবন্ত হয়ে বেরিয়ে এলো যেন। পৃথিবীতে রুশ জাতি, জার্মান জাতি, ফরাসি জাতি বলে যে জাতি বিভাগ আছে তার মূলে কোনো সত্যিকারের ভিত্তি নেই। আসল জাতি বিভাগ দুনিয়ায় আছে শুধু একটি দিক দিয়ে, ধনী জাতি আর গরিব জাতি। এই দুই জাতিতে কোনোদিন মিশ খাবে না। এদের সম্পর্ক হলো যেন তেল আর জলের সম্পর্ক, কিংবা যেন খাদ্য আর খাদকের সম্পর্ক। সুতরাং খাদকের এজলাসে খাদ্যের বিচার যদি হয়, সে বিচার তো প্রহসন ছাড়া কিছু নয়। আমাদের বলা হয়েছে যে আমরা ইচ্ছে করলে কিছু বলতে পারি, কিন্তু বলে কোনো লাভ আছে কি? বিচার প্রহসনের পরেই যে দণ্ড দেয়া হবে আমাদের তা তো আগে থেকেই স্থির হয়ে আছে। মস্কো থেকে তো হুকুম এসে রয়েছে আদালতের নথির ভিতরে। আমরা যতই বলি না কেন, নির্দোষিতার যত প্রমাণই দিই না কেন, সে হুকুমের নড়চড় করবার ক্ষমতা কারো আছে কি? সুতরাং সেসব আমরা কিছুই বলবো না। শুধু বলবো অত্যাচারিত, শোষিত, দিনহীন গরিব জাতির উদ্দেশ্যে, তোমরা এক হও, সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়াও। এই রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা উল্টে দাও, তা নইলে মানুষের মতো বাঁচবার অধিকার তোমরা কোনো দিন পাবে না এ পৃথিবীতে। একে একে সবাই উঠে পাভেলের কথারই প্রতিধ্বনি করল এবং তারপরে বিচারপতিরা দণ্ডাদেশ ঘোষণা করলেন, সাইবেরিয়ায় নির্বাসন। নিকোলাই ঘরে ফিরেই পাভেলের অগ্নিশ্রাবী বক্তৃতাটা যতদূর মনে ছিল লিপিবদ্ধ করে ফেলল। তারপর পেলাগেয়াকে সেটা দিয়ে বলল, এখনই লুদমিল্লাকে দিয়ে দাও, এটা ছাপিয়ে ফেলুক। আমি ততক্ষণে খুঁজে দেখি কাকে দিয়ে ছাপা কাগজগুলো মস্কোতে পাঠানো যায় বিলি করবার জন্য। পেলাগেয়া বলল, খুঁজতে হবে না, সে লোক সামনেই আছে। আমার ছেলের বক্তৃতা আমি প্রচার করব, মস্কোতে, সেন্ট পিটার্সবার্গে, রুশ দেশের আনাচে কানাচে, সর্বত্র। নিকোলাই কথা বলতে পারে না। ছেলেকে দেখে এসেছে আদালতের কাঠগড়ায়, মাকে দেখছে আধার গৃহকোণে। কে যে বেশি মহৎ সে বুঝে উঠতে পারে না। ছাপা কাগজ নিয়ে সেই দিনই পেলাগেয়া সন্ধ্যায় স্টেশনে হাজির হলো মস্কো ট্রেন ধরবার জন্য। কাগজ ভরা সুটকেসটি পাশে নিয়ে বিশ্রাম ঘরে বসে আছে মা। একটা লোক এসে পাশে দাঁড়িয়ে মায়ের মুখের পানে তাকিয়ে রইল। মা কেঁপে উঠল। এ চেনা লোক, স্পাই, গোয়েন্দা। সোফিয়ার সঙ্গে একদিন বেড়াচ্ছিল মা, এই লোকটা ছায়ার মতো ছিল পেছনে পেছনে। সোফিয়া বলেছিল লোকটা পুলিশের চোর। লোকটা সরে গেল। মাও উঠে পড়ল। কাগজের সুটকেসটা ওইখানে ফেলে গেলে তার বিরুদ্ধে আর কোনো প্রমাণ থাকে না, কিন্তু তা কি সে ফেলে যেতে পারে? নিজের জীবনের চাইতে ওই সব কাগজের দাম তার কাছে বেশি। সে বেরিয়ে এসেই দেখে চারিদিকে পুলিশ ঘিরেছে তাকে। আর নিস্তার নেই এবার। সে তাড়াতাড়ি বাক্স খুলে কাগজগুলো মুঠো মুঠো করে ছুটতে লাগলো জনতার মাঝখানে। ভিড়ের মধ্যে কাড়াকাড়ি